স্যার এটা আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আমরা তো অনেক আগের পর্বগুলোতে দেখেছি যে মৃগী রোগের কি জটিলতা কিংবা কি ট্রিটমেন্ট এসব। এখন স্যার জানবো যে মৃগী রোগের মতো মনে হচ্ছে কিন্তু আসলে মৃগী রোগ নয়, এমন কি কি কারণ রয়েছে স্যার? এমন ধরো আছে হিস্টেরিয়া, ব্রেথ হোল্ডিং অ্যাটাক, স্লিপ মায়োক্লোনাস, তারপরে হচ্ছে টর্টিস সিনড্রোম, তারপরে গ্র্যাটিফিকেশন ডিসঅর্ডার। তো প্রতিটারই আমার কাছে ভিডিও আছে, আমি একটা একটা করে দেখাবো তোমাকে। অনেক কঠিন কঠিন মেডিকেল টার্মের কথা আমরা শুনলাম স্যার। হিস্ট্রির কথা প্রথমে আপনি বললেন, হিস্ট্রিটাকে খুব বলবেন স্যার একটু সাধারণ ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে কিভাবে বুঝবো যে একটা বাচ্চা হিস্ট্রিতে ভুগছে। আমি তোমাকে এটা ভিডিওর সাহায্য নিচ্ছি। ভিডিওটি দেখে একটা বড় একটা মেয়ে বাচ্চা, মনে হচ্ছে কি খিঁচুনি হচ্ছে, কখনো কখনো মনে হয় কি যে দমটাই বের হয়ে যাচ্ছে। এটা দেখতে কিন্তু অনেক ভীতির সৃষ্টি করে, মায়েরা ভয় পায় এবং এটা দীর্ঘ সময় ধরে হয় সাধারণত। এই রোগটা আক্রান্ত হয় সাধারণত মেয়েদেরকে বেশি করে, এবং কোন মেয়েদেরকে, যারা একটু চাপা স্বভাবের, নিজের মনের দুঃখ মায়ের কাছে বলে না। ধরো একটা মেয়ে ক্লাসে ভালো রেজাল্ট করে, ফার্স্ট হয়, এখন তার মাথায় এটাই সেট আছে যে সারা জীবনে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হওয়া চলবে না। তো এটা একটা মানুষের জন্য যে কী পরিমাণ লোডিং চিন্তা করা যায় না। যখন তার প্রত্যাশা এবং তার যে প্রাপ্তি দুইটার মধ্যে ব্যবধান হয়, তখন মনের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট হয়। তো এই কনফ্লিক্ট থেকে তাদের শারীরিক বহিঃপ্রকাশ হচ্ছে হিস্টেরিয়া। তাহলে মাকে এই জিনিস বাচ্চাদেরকে শেখাতে লাগবে যে মানুষের কাজ হলো চেষ্টা করা, একদম নির্দিষ্ট কোনো গোল দিয়ে দেওয়া নয় যে তোকে ফার্স্ট হতেই হবে, A+ পেতেই হবে। যখন আপনি তাকে গোল দিয়ে দিলেন, তখন বাচ্চারা সাধারণত একটা দুশ্চিন্তা তার মধ্যে চলে আসে। তখন এই দুশ্চিন্তা থেকে নানা রকম শারীরিক বহিঃপ্রকাশ দেখা যায়, যেটা একেবারেই অনুচিত। স্যার যেটা বুঝতে পারলাম যে হিস্টেরিয়া কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে করছে না, তার মনের ভিতরে যে কনফ্লিক্ট সেটারই তার শারীরিক বহিঃপ্রকাশ হচ্ছে। এখানে কিন্তু স্যার যে বাচ্চাটা ভুগছে তার কিন্তু এখানে নিজস্ব কোনো কন্ট্রোল নেই। তো অনেক সময় অনেকে মনে করতে পারে যে সে হয়তো বা পড়ার প্রেশার এরকম করছে, আসলে কিন্তু ব্যাপারটা তা না। তো পরিবারের সদস্য কিংবা মা বাবার সেই বাচ্চাটার প্রতি কিরকম আচরণ কিরকম হওয়া উচিত? তাকে তো অবশ্যই হেল্প করা উচিত। তাদেরকে সাপোর্টিভ হতে হবে এবং বাচ্চাদেরকে যেন কোনো কিছু লোড না দিয়ে দেওয়া হয়। স্যার খুব সুন্দর মতো আপনি আমাদেরকে বললেন। আমরা আশা করবো যে মা বাবারা এই বিষয়টাকে একটু কিন্তু সচেতন হলে স্যার এই জিনিসটাকে আমরা আসলে অ্যাভয়েড করতে পারি। স্যার আরেকটা জিনিসের কথা বললেন যে আপনি যে ব্রেথ হোল্ডিং অ্যাটাক, স্যার এই জিনিসটা যদি একটু বলতেন স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে সহজ করে। ভিডিওতে দেখো, এই বাচ্চাটা চাচ্ছিল তার বাবার কোলে যেতে, তো যখন বাবা কোলে নেয়নি তখনই বাচ্চা এমনভাবে চিৎকার দিয়েছে, মনে হচ্ছে তার দমটা বের হয়ে যাচ্ছে। এবং তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, তার ঠোঁটটা কালো হয়ে গেল, মনে হচ্ছে যে এখনই মারা যাবে। এবং শেষে সে নেতিয়ে পড়ে, মনে হচ্ছে কি যে খিচুড়ির মতো হচ্ছে। এটা আমার চেম্বারে হয়েছে, তো আমি নিজেই ভয় লাগছিল এই জিনিসটা দেখে। এটা হলো যখন বাচ্চা কোনো কারণে হতাশ হয় অথবা ব্যথা পায়, তাহলে এই জিনিসটা হয়। এবং সাধারণত 6 মাস থেকে 6 বছর বয়সী বাচ্চাদের হয়। এবং যদি শরীরে আয়রনের ঘাটতি থাকে তাহলে এটার পরিমাণ বেড়ে যায়। এটা কিন্তু খিচুনি নয়। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে একে খিচুড়ির ওষুধ খাওয়ানো হচ্ছে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এসব বাচ্চাকে? এখানে সাধারণত একটু যদি আয়রন দেখা যাচ্ছে যে কম আছে, তাহলে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া যায়। আর প্যারাসিটামল একটা ওষুধ আছে, এটা দিলে পরে অনেক লাভ হয়। স্যার আপনি আরেকটা মেডিকেল ডিসঅর্ডারের কথা বলেছিলেন যে প্যালিড স্পেল, মানে আসলে যেটা হচ্ছে বাচ্চাটা কি ফ্রাস্ট্রেটেড হলে কিংবা খিচুনি হচ্ছে ব্যথা পেলে, সেটা একটু যদি আমাদেরকে একটু বলতেন বুঝিয়ে। প্যালিড স্পেলটা হলো, প্যালিড কথার মানে হচ্ছে সাদা হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া। এটা হলো যখন বাচ্চা কোনো কারণে ব্যথা পায়, এটাতে দেখেছো যে বাচ্চাটা ব্লু হয়ে যাচ্ছে, আর ওইটাতে হয় সাদা। তো তখন হয় কি, যখন ব্যথা পায় বা আঘাত পায় কোনো কারণে অথবা ফ্রাস্ট্রেটেড হয়, তখন বাচ্চা হার্ট রেটটা কমে যায়। হার্ট রেট কমে গেলে তখন ফ্যাকাশে হয়ে যায়, তখন বাচ্চা নেতিয়ে পড়ে। এমনভাবে নেতিয়ে পড়ে যেন মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে এটা কমনলি এপিলেপসির সঙ্গে কনফিউশন হয়। তো এটাতেও কিন্তু যদি তুমি ফ্লুক্সিন জাতীয় ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চা অনেক ইমপ্রুভ করে যায়। তবে এটা মনে রাখতে হবে, এটা ডায়াগনোসিসে খুব ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা ট্রিগারিং ফ্যাক্টর আছে, মানে একটা নির্দিষ্ট জিনিসের কারণে হচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে না, এটা সম্ভবত খিচুনি না। স্যার একটা জিনিস জানতে চাই, অনেক সময় বাচ্চারা ঘুমের মধ্যে হঠাৎ করে খুব চিৎকার করে,
ব্যাপারটা একটু অ্যাবনর্মাল পর্যায়েরই। তো এটা কি স্যার কোনো মেডিকেল ডিসঅর্ডারের কারণে হয় কিনা? এইটা আমি দেখাচ্ছি, এটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে নাইট টেরর বলি। তবে একটা বাচ্চা, ধরো এই যে এই বাচ্চাটা দেখো ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে সে বসে আছে এবং ঝিমাচ্ছে, মাথাটা হঠাৎ হঠাৎ পড়ে যাচ্ছে। এখন যদি তাকে তুমি ডাকো, সে কিন্তু রেসপন্ড করবে না। এবং কোনো কোনো বাচ্চা হাত পা এমনভাবে ছোড়াছুড়ি করে দেখে দেখে ভয় লাগে। অথবা কোনো বাচ্চা লম্বা করে দম নেয়, কোনো কোনো বাচ্চা ঘেমে যায়, কোনো কোনো বাচ্চা হাত পা ছোড়াছুড়ি করে, অথবা কোনো কোনো বাচ্চা কাঁদতে থাকে। এগুলো সবগুলোই নাইট টেরর। এবং এগুলোর কতগুলা বৈশিষ্ট্য আছে যে এটা সাধারণত হয় হলো রাতের প্রথম অংশে, শেষের অংশে সাধারণত নাইট টেরর হয় না। রাতের প্রথম অংশে ঘুমের একটা অংশ বলি আমরা এনআরইএম স্লিপ, এনআরইএম স্লিপের সময় হয় এটা। তো এটার সঙ্গে তুমি যদি পরিচিত না থাকো তাহলে কখনো কখনো খিচুনির সঙ্গে কনফিউশন হয়। স্যার আরেকটা জিনিস, যেটা স্কুলে হঠাৎ করে বাচ্চা অজ্ঞান হয়ে যাচ্ছে, তার খিঁচুনি হচ্ছে, এটা সম্পর্কে একটু বলবেন স্যার? এখানে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি। দেখো লম্বা দম নিচ্ছে ছেলেটা, বসে আছে, পড়ে গেল। এটা আমরা সিনকপি বলি। সিনকপি জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে, শরীরের মধ্যে ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে। এটা যখন কোনো কারণে বেশি কাজ করে তখন রক্তনালীগুলো মোটা হয়ে যায়, তখন শরীরে রক্ত নিচের দিকে নেমে যায়। যেটা হয় যে অ্যাসেম্বলির সময় কি হয়, অতিরিক্ত গরম থাকে, তারপরে বাচ্চা রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তখন অনেক সময় নিচে পড়ে যায় এই ভেগাস নার্ভের অ্যাক্টিভিটির জন্য। এবং এটার আরেকটা ক্যারেক্টার হলো, যখনই সে শুয়ে পড়লো তখন রক্ত চলাচল ব্রেনে বেড়ে গেল, তখন কিন্তু আবার ভালো হয়ে যায়। এবং এটা সাধারণত অল্প সময় থাকে। বাচ্চা সব কিছু ইভেন্টগুলো পরে মনে রাখতে পারে, এটাতে কোনো পোস্ট-ইক্টাল কনফিউশন থাকে না। তো এইটাকে আমরা সিনকপি বলি। এটা সাধারণত রক্তগুলো নিচে চলে গেলে সাধারণত হয়। স্যার যেটা হচ্ছে যে বাচ্চা অজ্ঞান হয়ে গেলে স্কুলে তাহলে মানে আমরা শুয়ে দেই, তো এটাই কি একমাত্র সমাধান নাকি আর কোনো কিছু স্যার করা দরকার আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা ভিডিও তোমাকে দেখাবো। শুধুমাত্র সিনকোপের জন্য এটা ঠিক আছে, আমরা এটাকে সিপিআর বলি, কার্ডিও পালমোনারি রেসিসিটেশন। হ্যাঁ, এটা সব মানুষের জানা উচিত। যখনই কোনো লোক হঠাৎ করে জ্ঞান হারালো, তার প্রাথমিক পরিচর্যাটা কী হবে? যখনই সে পড়ে গেল তখনই তাকে নাড়িয়ে জিজ্ঞেস করতে হয়, এরকম শেক করতে হয় যে তুমি কি জেগে আছো, তুমি কি ভালো আছো? তাহলে যদি সে ভালো থাকে তখন সে চোখ খুলে ফেলবে। যখন সে রেসপন্ড করছে না তখন আমাদেরকে সিপিআরের দিকে যেতে হবে, কার্ডিও পালমোনারি রেসিসিটেশন। এখানে দেখো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে হার্টটা থেমে যায়, তখন আমাদের নিয়ম হলো যে হার্টটাকে পাম্প করতে হয়। তাহলে হার্টটা থাকে কিন্তু বুকের বাম পাশে। তুমি এখন কেউ মনে করতে পারে তাহলে আমি বাম পাশে পাম্প করবো, আসলে কিন্তু পাম্প করতে হয় হলো বুকের মাঝ বরাবর চাপ দিতে হয়। এবং এই চাপটা হবে যেন মিনিটে 100 বারের মতো হয়। এইরকম মিনিটে 100 বারের মতো দিব এবং এত বেশি চাপ দিব যেন 1 থেকে 2 সেন্টিমিটার বুকটা ডেবে যায়, তাহলে রক্ত চলাচল উপরের দিকে যাবে, নাহলে কিন্তু রক্ত চলাচল হয় না। তারপরে হচ্ছে এরকম 30 বার চাপ দিয়ে 2 বার করে মুখে ফু দিতে হয়। কেমন করে ফু দিব? যে মানুষটার মুখের মধ্যে আমার মুখ লাগিয়ে নাকটা চেপে ধরে সিল করে তারপরে মুখে ফু দিতে হয়। ধরো একটা অপরিচিত লোকের মুখে আমি মুখ লাগাচ্ছি, তাহলে কিন্তু এটা আমার জন্য কমফোর্টেবল হবে না। আমরা যেটা করি, টিস্যু পেপার অথবা আমাদের যে রুমাল আছে অথবা কোনো কাপড় অথবা গামছা মানুষের মুখে দিয়ে তারপরে ফু দিই। এখন ছবিটা আমি একটু দেখো আর দেখাচ্ছি যে 1 নাম্বার ছবিটা যদি দেখো, এই যে শ্বাসনালীটা সোজা করে রাখা লাগে। 2 নাম্বার হলো যখনই সে জ্ঞান হারালো তখনই আমরা তার পালসটা দেখি। গলায় 2 নাম্বার ছবিতে দেখো গলায় আঙ্গুল দিয়ে আমরা পালসটা দেখি। 3 নাম্বার ছবিতে দেখো মুখের মধ্যে এমনভাবে মুখ লাগাতে হবে যেন তোমার ফুটা পুরোপুরি শ্বাসনালীর ভিতর যাচ্ছে, যেন বুকটা ফুলে যায়। যদি বুক না ফুলে তাহলে বুঝবে যে কাজ হচ্ছে না। আর 5 নাম্বার ছবিটা দেখো যে এক হাত আর এক হাতের উপর রেখে চাপটা দিতে হয়। 6 নাম্বার ছবিতে দেখো একই লোক চাপও দিচ্ছে এবং মুখে ফুও দিচ্ছে। এটা ছোট বাচ্চার ক্ষেত্রে সম্ভব, বড়দের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। এখানে আমি একটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে ঠিক গল্প নয়, আমার জীবনের ঘটনা। তখন আমি ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করি। সেই বাচ্চাটা 5 দিন বয়সের। আমার কাছে যখন নিয়ে আসলো, আসতেই দেখলাম কি সে নীল হয়ে গেল এবং মনে হচ্ছে কি মারা গিয়েছে, দম থামিয়ে দিল। কিছুক্ষণ পরে মা বলছেন যে ডাক্তার সাহেব মনে হয় মারা গিয়েছে, আমরা চলে যাচ্ছি। তখন আমি বললাম তুমি থামো। আমি তখন এই সিপিআর করলাম। সিপিআর করে বাচ্চাটার এই 4 থেকে 5 মিনিটের মধ্যে দম এসে গেল। এবং পরে আমি যখন ওখান থেকে চলে আসি, বাচ্চাটার বয়স তখন 3 বছর হয়ে গেছে, বাচ্চাটা আমার কাছে আসতো তখন। তো সিপিআর মানুষের জীবন বাঁচায় এবং এটা প্রতিটা মানুষের, সচেতন মানুষের জানা উচিত।
স্যার আসলে আমরা আলোচনার খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি এবং জানলাম যে সিপিআর এর মাধ্যমে একটি বাচ্চা বেঁচে আছে আজও। তো সিপিআর এর মাধ্যমে আমরা সাধারণ মানুষরাও কিন্তু সিপিআর দিতে পারি এবং অনেক জীবন বাঁচাতে পারি। স্যার এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। শুধু দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি বিরতির পর, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার এখন যেটা জানতে পারলাম যে সিপিআর এর মাধ্যমে কিন্তু অনেক জীবন বেঁচে যেতে পারে। স্যার এখন একটু জানতে চাইবো একটু ভিন্ন ধরনের জিনিস। অনেক বাচ্চারা খুব বেশি ঘুমায় প্রয়োজনের তুলনায়ও, স্বাভাবিকের চেয়ে বেশি। স্যার এটা কি কোনো সমস্যা? এই রোগটা আমরা নার্কোলেপসি বলি। এটা খুব কমন রোগ নয়, কিন্তু আছে। আমার মনে পড়ে এই রকম একটা বাচ্চা এসেছিল আমার কাছে মগবাজার থেকে, 8 থেকে 10 বছরের বাচ্চা। আমার কাছে চেম্বারে হেঁটে এসেছে, হেঁটে এসে আমার ওই টেবিলের উপর ঘুমিয়ে পড়লো। তো মা বলছেন যে ডাক্তার সাহেব এটাই তার সমস্যা, যে সে বেশি ঘুমায়। তো এটা হলো এক ধরনের রোগ। ব্রেনের মধ্যে হাইপোক্রেটিন বলে একটা কেমিক্যাল থাকে, যাদের এই কেমিক্যাল কম থাকে তাদের এই রোগটা হয়। তারে কীরকম হবে যে সে খাচ্ছে খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, তারপরে হচ্ছে সে গাড়ি চালাতে ঘুমিয়ে পড়ছে। ওই মাটাই কম বলছেন যে তার শাশুড়িরও এই রোগ আছে, উনি রান্না করতে করতে ঘুমিয়ে পড়েন। যে এই মেয়েটাকে দেখো এই ভিডিওটাতে, সে খেলতে গিয়ে যখন হেসেছে, যখন মানুষ ইমোশনাল হয় তখন তার শরীরের সমস্ত মাংসপেশিগুলো ছেড়ে দেয়, তখন বাচ্চা শুয়ে পড়ে। এইটা কখনো কখনো মনে হয় খিঁচুনির মতো, এটা আমরা ক্যাটাপ্লেক্সি বলি, এবং এর চিকিৎসা আছে, এবং চিকিৎসা দিলে পরে কিন্তু বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যায়। স্যার আরেকটা জিনিস জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় যে বাচ্চা খেলছে কিন্তু কিংবা এক্সারসাইজ কিংবা কেউ একটু মানে জার্কিং মুভমেন্ট করেছে, তাতেই তার খিঁচুনি হচ্ছে কিংবা বাচ্চা অসাড় হয়ে পড়েছে, এটার কি কারণ স্যার? এটা খুব একটা রেয়ার রোগ, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো যে কোনো বাচ্চা যদি খেলার সময় অজ্ঞান হয়, হ্যাঁ, বা সুইমিং করার সময় অজ্ঞান হয়, হ্যাঁ, তাহলে ধরে নিতে হবে তার হার্টে কোনো দোষ থাকতে পারে। হ্যাঁ, এটার একটা ইম্পর্ট্যান্ট কারণ হলো এখানে আমি ছবিতে দেখি, একটু ছবিটাতে দেখো, লং কিউটি সিনড্রোম বলে। সাধারণত এপিলেপসির কারণে কিন্তু রোগীর মৃত্যু হয় না, কিন্তু লং কিউটি সিনড্রোম যদি থাকে এবং আমরা ডায়াগনোসিস না করতে পারি, তা কিন্তু রোগীর মৃত্যু হবে। এটাতে কি হয়, হার্ট যে মুভমেন্ট করে তার উপরের অংশ থেকে এটা শুরু হয়, তার উপরের অংশ থেকে নিচের অংশে যায়, নিচের অংশে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে ওইখানে দেরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে ছবিটাতে দেখো কিউ এবং টি এর মধ্যে যে ডিউরেশন, ডান পাশের যে ছবিটাতে দেখা যাচ্ছে কিউটি সিনড্রোমের পরিমাণ বেশি। প্রথম কথা হলো ডায়াগনোস করতে হয় ভালো করে, তারপরে প্রোপ্রানল জাতীয় ওষুধ দিতে হয়। কখনো কখনো প্রোপ্রানলের কাজ না করলে পরে তোমার পেসমেকার বসাতে হয়, এবং এটার যদি ডায়াগনোসিস না হয় তাহলে রোগীর মৃত্যু হবে। এটা রেয়ার রোগ, কিন্তু সঠিকভাবে রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। তাহলে তো স্যার দেখা যাচ্ছে যে এপিলেপসির চেয়ে এখানে সচেতনতা আরও বেশি দরকার, কারণ যেহেতু এটা হচ্ছে মৃত্যুর ঝুঁকি রয়েছে। স্যার আরেকটা জিনিস জানতে চাই যে অনেক সময় 2-3 মাসের বাচ্চা সে ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্যার শক্ত হয়ে গেল কিংবা খিচুড়ির মতো হলো, স্যার এটা কি কোনো সমস্যা? এটাতে আমি ছবিটাতে দেখো, এই ছবিটাতে আছে কি যে হঠাৎ করে বাচ্চা শক্ত হয়ে গেল। এটাতে হয় যেটা, আমাদের খাবার পরে খাদ্যনালীতে গিয়ে দুধগুলো জমার পরে কি হয় যে স্টমাক আস্তে আস্তে চাপ দেয়। স্টমাক যখন চাপ দেয় তখন দুধটা মানে নিচের দিকে নামতে থাকে। কখনো কখনো ছোট বাচ্চার ক্ষেত্রে যেহেতু ভাল্বটাতে নরম থাকে, উপরের দিকে উঠে আসে। যখন দুধটা উপরের দিকে উঠে আসে, এটা শ্বাসনালীতে গেলে পরে হঠাৎ করে তার শ্বাসনালী ব্লক বন্ধ হয়ে যায়, তখন বাচ্চা শক্ত হয়ে যায় এবং এরকম বেঁকে যায়। এটাকে আমরা স্যান্ডিফায়ার সিনড্রোম বলি। এটাকে কখনো কখনো খিচুড়ি বলে কনফিউশন হয়। এটা কি সব বাচ্চাদেরই হয় নাকি শুধুমাত্র যাদের প্রবলেম, মানে কোনো প্রবলেমের কারণে হবে? এটা হচ্ছে যে বাচ্চাদের যে মানে খাদ্যনালীর শেষের অংশ ওখানে একটু নরম থাকে, হ্যাঁ, যে কারণে বাচ্চারা বমি বেশি করে, জোর করে খাওয়ালে বমি বেশি করে। তো এই নরম থাকার কারণে সাধারণত এটা হয়, এবং এটা দুধটা উপরে উঠে এসে হয় সাধারণত। স্যার অনেক সময় আমরা কিছু লক্ষণ দেখি যে 4-5 বছরের বাচ্চা হঠাৎ করে পা শক্ত করে একটা পায়ের সাথে একটা পা রাব করছে, এগুলো কি স্যার কি ধরনের সমস্যা? এটা কি এপিলেপসির সাথে কোনো সম্পর্ক আছে? এই বাচ্চাটাকে দেখো, এটা 6 মাসের বাচ্চা। দেখো যে মানে পাটা একটা পায়ের সঙ্গে আরেকটা পা ঘষছে, আরেকটা হচ্ছে এই রোগীটা আমার কাছে এলো তার ইউরিনারি প্রবলেম আছে কিনা। এটা পিওরলি বিহেভিয়ারাল প্রবলেম, এটা আমরা গ্র্যাটিফিকেশন ডিসঅর্ডার বলি। এটা বয়স যখন বাড়ে তখন সাধারণত এটা চলে যায়। এটা স্যার কোনো মানে কোনো ধরনের কোনো ক্ষতিকর কিছু না। ক্ষতিকর কিছু না।
আরেকটা জিনিস স্যার জানতে চাই যে 8 থেকে 9 মাসের বাচ্চা হঠাৎ করে কেঁপে কেঁপে উঠছে, এটা কি স্যার কোনো সমস্যা কিনা? এটা আমি একটু দেখাচ্ছি ভিডিওটা। দেখো এই বাচ্চাটাকে মাটা খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে, এটা 9 মাসের বাচ্চা, একটু করে এই যে কেঁপে উঠেছে, হঠাৎ করে একটু কেঁপে উঠলো। একটু করে কেঁপে উঠেছে। তো যে সমস্ত মা খুবই সচেতন, ওরা এই ভয়ে এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসেন যে বাচ্চারা দেখো তো এটা তো খিঁচুনি আছে কিনা আমার বাচ্চার। এটা হয় হলো আমাদের নার্ভের চারপাশে কতগুলো কাভারিং থাকে, আমরা এগুলো বলি মাইলিন। তো এই মাইলিন শীতগুলো এই বয়সে কম হয়। এই মাইলিন শীত কম হওয়ার কারণে বাচ্চার এরকম কেঁপে ওঠে। এটা ক্ষতিকর কিছু না এবং এতে কোনো এপিলেপসির কোনো ঝুঁকি নেই। স্যার আমরা অনেক সময় বলি যে মুদ্রা দোষ কিংবা সেকেন্ড নেচার যেটাকে বলে থাকি, যে হঠাৎ করে কেউ একটু চোখ পিটপিট করছে, কেউ হয়তো বা একটা মানে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ একটু নাড়াচ্ছে, স্যার এটার কি কারণ? এটা কি এপিলেপসির সাথে কোনো সম্পর্ক আছে? আমি তোমাকে দুইটা ভিডিও দেখাই। এই ভিডিওটাতে দেখো এই যে মাথাটা হঠাৎ করে ঝাঁকি মারল, পাটা সহ ঝাঁকি মেরেছে এবং এখানে একটা সাউন্ড আছে, কুকুরের মতো সাউন্ড করছে। বড় মেয়ে কিন্তু জি স্যার। এটা কিন্তু কেউ মনে করতে পারে যে ও তো ইচ্ছা করে থামাতেও পারে, আসলে কিন্তু ইচ্ছা করে থামাতে পারে না। এটা এক ধরনের মুদ্রা দোষ। এটাকে আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলি টর্টি সিনড্রোম। এর কতগুলো বয়স আছে, সাধারণত 7 বছর থেকে 14 বছর বয়সী বাচ্চাদের হয়। 50% ক্ষেত্রে 14 বছর বয়সে গিয়ে সেরে যায়। আর এটার কতগুলো খারাপ ফর্ম আছে। এই বাচ্চাটাকেও দেখো জিহ্বা বের করে রেখেছে, চোখ পিটপিট করছে, তারপরে এই হঠাৎ করে মুখ পাকা করছে, তারপরে মুখ পাকা করছে বা বারে বারে জিহ্বা বের করছে। এটাও টর্টির আরেকটা উদাহরণ। এটাতে হয় কি যে এই ব্রেনের মাঝ বরাবর একটা জায়গা আছে যেখানে এখানে ভায়োলেট কালারের যে ছবি অংশটুকু, এটাকে বেজাল গ্যাংলিয়া বলে। বেজাল গ্যাংলিয়া যদি দুর্বল হয় তাহলে এই রোগগুলো আসে। এটাকে এর কতগুলো খারাপ ফর্ম আছে। যেমন মনে করো আমার একটা রোগী আছে, তার বাবা পুলিশ অফিসার। তো ছেলে তার বাবাকে বলছে তার এই রোগটা আছে এবং সে মাঝে মাঝে তার বাবাকে বলে তুমি মনে হয় অন্য মেয়ের সঙ্গে প্রেম করো। এইরকম অবসিন কিছু ওয়ার্ড চলে আসে, কিছু এরকম শব্দ চলে আসে। তারপরে হচ্ছে আরেকটা বাচ্চা আছে ক্লাস 6-এ পড়ে ছেলে, ওই হঠাৎ করে মেয়ের গায়ে হাত দেয়। তো এটা কিন্তু সাংঘাতিক একটা খারাপ একটা এগুলো টরিটিতে থাকে। তো এগুলো কিন্তু অ্যাড্রেস করার দরকার আছে। যদি তুমি যে অ্যাড্রেস না করে তাহলে যদি অন্য একটা ছেলে একটা মেয়ের গায়ে হাত দিলে তো এটা সর্বনাশ। কাজে এটাকে আইডেন্টিফাই করা খুব জরুরি। স্যার এর চিকিৎসা কি রয়েছে? এটার চিকিৎসা আছে, চিকিৎসা দিলে পরে অনেক নিয়ন্ত্রণ করা যায়। স্যার আমরা জানতে পারলাম যে চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা এইসব সমস্যার সমাধান করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক কিংবা আশার আলো। স্যার আরেকটা জিনিস জানতে চাইবো যে অনেক বাচ্চারা ঘুমের মধ্যে খুব ঝাঁকি দিয়ে উঠে কিংবা কেঁপে ওঠে, এটা কি স্যার কোনো ধরনের সমস্যা ভিডিও কিনা? দেখাচ্ছি, দেখো এই মেয়েটা মুখটা নাড়াচ্ছে। এটা দেখে খিচুনি বলে মনে হয় না, কিন্তু দেখো হাতটা নড়ছে, ডান হাতটা মাঝে মাঝে নড়ছে। অনেক মা এরকম বাচ্চাদের নিয়ে আসে যে আমার বাচ্চার বাম হাত নড়ে, তারপর ডান হাত নড়ে, বাম পা নড়ে, ডান পা নড়ে, এরকম করে বিভিন্ন জায়গায় হঠাৎ করে এরকম করে ঝাঁকি মারে। তো এটা কোনো সমস্যা কিনা বা এটা খিচুনির লক্ষণ কিনা, এগুলো হলো স্লিপ মায়োক্লোনাস। এটা হয় হলো যে মাংসপেশি হঠাৎ করে সংকোচন হয়, এটা ব্রেন থেকে আসে না। তো এটা ধরার পদ্ধতি হলো, যদি ধরো এপিলেপসি হয়, এপিলেপসি হলে একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে, যেমন বাম পাশ থেকে যদি এপিলেপটিক ডিসচার্জ আসে তাহলে আমার ডান হাত নড়বে। তো বিভিন্ন জায়গায় যেহেতু নড়ে তাহলে বুঝতে হবে যে এটা ব্রেনের অ্যাক্টিভিটি নয়, এটা পিওরলি মাসেল হঠাৎ করে সংকোচন হয়। এগুলোকে আমরা স্লিপ মায়োক্লোনাস বলি। এইটাতে সাধারণত উইক টাইম সেরে যায় এবং এটাতে আরেকটা জিনিস যেটা, যে এতে বুদ্ধিমত্তা ভালো থাকে, বুদ্ধিমত্তার কোনো সমস্যা হয় না। স্যার ট্রিটমেন্টের কোনো দরকার আছে এক্ষেত্রে? এই ক্ষেত্রে ট্রিটমেন্টের কিছু দরকার নেই। স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আজকে জানতে চাইবো আমাদের দর্শকদের সচেতনতামূলক কোনো উপদেশ দিবেন কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্যটা হলো এরকম যে এপিলেপসি নির্ণয় খুব জরুরি, কিন্তু একই সঙ্গে এটাও জরুরি যে এপিলেপসি নয় বা মৃগীরোগ নয়, এইরকম যে কোনো জিনিসকে যেন আমরা মৃগীরোগ বলে চিকিৎসা না দিই। ধন্যবাদ।